তারপর রাক্ষস দাদু জাদু বলে দরজা খুলে দিল। এরপর সেই ঘরে প্রবেশ করে রাক্ষসী রানী মালেকা। তখন রাক্ষসী রানী মালেকা বলে, দাদু তুমি কেমন আছো? আমি তো ভালো আছি দাদু ভাই, কিন্তু তুমি হঠাৎ এতদিন পর? হ্যাঁ দাদু, অনেক দিন পর এখানে আসলাম। তোমার কথা খুব মনে পড়ছিল, তাই বাবার সাথে আগে দেখা না করে তোমার সাথে দেখা করলাম, কারণ তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতে। ওদিকে লুকিয়ে থাকা অজয় ও পারুল সব শুনতে লাগলো রাক্ষসী রানী মালেকা ও রাক্ষস দাদুর কথা, আর ভেতরে ভেতরে তারা খুব ভয় পাচ্ছিল। ঠিক আছে, তুই এসেছিস, আমি খুশি হয়েছি দাদু ভাই। তাহলে এখন তুই গিয়ে তোর বাবার সাথে দেখা কর, তাড়াতাড়ি যা। ঠিক আছে দাদু, যাচ্ছি। এই সময় রাক্ষসী রানীর মনে হলো ঘরের ভেতরে তারা দুজন ছাড়া আর কেউ হয়তো আছে। তাই সে রাক্ষস দাদুকে জিজ্ঞেস করে, দাদু আমার মনে হচ্ছে তোমার ঘরে আর কেউ আছে। আমার ঘরে আবার কে থাকবে? এখানে তো তুই আর আমি ছাড়া কেউ নাই রে দাদু ভাই। তুই এখন যা মালেকা দাদু ভাই। দাদু মনে হচ্ছে আমাকে দেখে খুব একটা খুশি হয়নি, আমাকে কেমন করে যেন তাড়িয়ে ছাড়ছেন, মনে হচ্ছে কিছু একটা লুকাতে যাচ্ছেন। ঠিক আছে, পরে আমি দেখব দাদু কি সত্যি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে কিনা। ঠিক আছে দাদু, আমি তাহলে চললাম। তোমার সাথে পরে আবার জমি আড্ডা দেব, ছোটবেলায় যেভাবে খেলতাম সেভাবে খেলবো। ঠিক আছে দাদু ভাই। এরপর রাক্ষসী রানী মালেকা দাদুর ঘর থেকে চলে গেলেন। রানী মালেকা চলে যাবার পর রাক্ষস দাদু তখন অজয় ও পারুলকে ডাক দিলেন। মালতী দাদু ভাই, এখন তোরা বেরিয়ে আয়, মালেকা চলে গেছে। এরপর মালতীর ছদ্মবেশে থাকা পারুল ও অজয় আড়াল থেকে বেরিয়ে আসে। তারপর রাক্ষস দাদুর সামনে দাঁড়ায়। আর তখন পারুল রাক্ষস দাদুকে বলে, দাদু তুমি ভালো কাজ করেছো। মা বলেছিল আমি যেন শুধুমাত্র তোমার সাথেই দেখা করি, আর তাই তুমি ছাড়া আর কারোর সাথে দেখা করতে চাইনি। ঠিক আছে দাদু ভাই, তুই এখানে কতদিন থাকবি দাদু ভাই? ইচ্ছে তো করছে তোমার কাছে অনেক দিন থেকে যাই, কিন্তু মনে হয় না পারবো দাদু। দাদু ভাই, তোর যতদিন ইচ্ছে তুই এখানে থেকে যা। কিন্তু কি করে থাকবো দাদু ভাই? সব সময় তো তোমার ঘরে লুকিয়ে থাকতে পারবো না। আর তাছাড়া আমি যদি একটু আশেপাশে ঘুরে দেখতে চাই, তাহলে তো কারো না কারো চোখে ধরা পড়তে পারি। তা তো ঠিক বলেছিস দাদু ভাই, কিন্তু চিন্তা করিস না, আমি তোর জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছি। এরপর রাক্ষস দাদু জাদু বলে একটা সোনার বল নিয়ে আসে। তারপর সেটা পারুলকে দেখিয়ে বলে, দাদু ভাই, এই নে, এই সোনার বলটা তুই তোর কাছে রাখ। তারপর রাক্ষস দাদু জাদুর বলটা পারুলের হাতে দেয়। আর তখন পারুল বলতে থাকে, এটা দিয়ে কি হবে দাদু? এই সোনার জাদুর বল দিয়ে তোর যখন ইচ্ছে হবে তখনই যে কোনো রূপ ধারণ করে ছদ্মবেশ নিতে পারবি, তাহলে তোর কোনো সমস্যা হবে না। বাহ, তাহলে তো ব্যাপারটা অনেক দারুণ দাদু। কিন্তু এই জাদু বল দিয়ে কি আমার বন্ধুর ক্ষেত্রেও ব্যবহার করা যাবে? হ্যাঁ দাদু ভাই, ব্যবহার করা যাবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদু, তুমি অনেক ভালো একটা দাদু। এটা তোর অনেক কাজে আসবে দাদু ভাই, তবে মনে রাখিস এটা কেবল এই রাক্ষস রাজ্যেই কাজ করবে। রাক্ষস রাজ্যের বাইরে এটা কোনো কাজ করবে না, আর সেই সাথে এটা কেবল একটা নির্দিষ্ট সময়ের জন্য কাজ করবে। সময় ফুরিয়ে গেলে কাজ করবে না দাদু ভাই। আমি তাহলে এটাকে আবার ব্যবহার করব, তাতে কি হবে না? না দাদু ভাই, এটা তুই দিনে মাত্র একবার ব্যবহার করতে পারবি। তাহলে তো এটা আমার তেমন কোনো কাজে আসবে না। যতটুকু কাজ হয় সেটাই তো তোর জন্য অনেক গুরুত্বপূর্ণ দাদু ভাই। হ্যাঁ, সেটা তুমি ঠিক বলেছ। ঠিক আছে দাদু, এটা আমি আমার নিজের সাথে রাখলাম। কিন্তু দাদু, তুমি তো বললে না সেই চাপা ফুল কোথায় রয়েছে?
দাদু ভাই, আমি কেবল ঘটনাটা জানি চাপা ফুল রাখা হয়েছে, কিন্তু ঠিক কোথায় রাখা হয়েছে তা তো বলতে পারবো না। তুই বলেও সেই চাপা ফুল নিতে যাসনে, তোর দিদি মালেকা জানতে পারলে তুল কালাম বাঁধিয়ে ফেলবে। এই সময় পারুল তখন ভাবতে লাগলো, দাদু হয়তো সত্যি সেটা জানে না। তাহলে এখন আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে আমার চাপা ভাইকে। দাদু ঠিক আছে, তাহলে আমি একটু ঘুরে আসি, রাক্ষস রাজ্যটা একটু দেখি। মার কাছে কত গল্প শুনেছি, আজ একটু ঘুরে দেখে আসি। ঠিক আছে দাদু ভাই, তবে সাবধানে থাকিস। ঠিক আছে দাদু। এরপর পারুল ও অজয় লুকিয়ে লুকিয়ে প্রাসাদ থেকে বের হলো। তারপর তারা একটা স্থানে আসার পর অজয় পারুলকে বলতে লাগলো, পারুল, এখন কিভাবে খুঁজবে তোমার চাপা ভাইকে? রাক্ষস দাদু তো আমাদেরকে কিছুই জানাতে পারেনি, তবে একটা উপকার হয়েছে ভালোই। কি উপকার? আরে এই যে জাদুর বলটা, আমরা যদি বিপদে পড়ে যাই তাহলে এই জাদু বল আমাদের কাজে আসবে। ও আচ্ছা, সেটা তো বুঝেছি, ভালোই উপকার হয়েছে, কিন্তু আমার কাছে তবু সংশয় লাগছে, কারণ এটা দিনে তুমি কেবল একবারই ব্যবহার করতে পারবে, আবার সেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য। তাহলে এখন বোঝো কতটা সাবধানে আমাদের থাকতে হবে আর এটার ব্যবহার করতে হবে। হ্যাঁ, সেটা তুমি ঠিক বলেছ সেনাপতি মশাই। এখন চলো আমরা একটু আশেপাশে খুঁজে দেখি। এরপর পারুল ও অজয় আবারও হাঁটতে শুরু করলো, আর ওদিকে রাক্ষসী রানী মালেকা চলে গেল তার বাবার সাথে দেখা করতে। আর সে সময় তার বাবা রাক্ষস রাজসভায় বসে কথা বলছিলেন। বাবা, কে কে আমাকে বাবা বলে ডাকলো? বাবা আমি তোমার মালেকা। মা মালিকা, তুই এতদিন পর, আয় মা, আমার কাছে আয়। বাবা, এতদিন পর আসলি আমার কাছে? তুমি তো আমাকে তাড়িয়ে দিয়েছিলে বাবা। আমি না হয়তো কি রাগ করে তাড়িয়ে দিয়েছিলাম? তুই তো জানিস আমার মাথা ঠিক থাকে না মাঝে মাঝে, কিন্তু তোর এত অভিমান যে বাবাকে একেবারে ভুলে গেলি। না বাবা, ভুলে যাইনি, তোমার কথা আমার সব সময় মনে হতো। এরপর রাক্ষসরাজ তার সভাসদে থাকা রাক্ষসদেরকে বলতে লাগলেন, হে আমার রাক্ষস বন্ধুগণ, দেখো আজ আমার মেয়ে আমার কাছে ফিরে এসেছে। আজকে তোমরা সবাই আনন্দ উৎসব করো। আজকের মতো রাজসভা এখানেই শেষ। এরপর সব সভাসদগণ রানী মালেকাকে স্বাগতম জানিয়ে সেখান থেকে চলে গেলেন। তারপর রাক্ষসরাজ তার মেয়েকে আবারও বলতে লাগলেন, মা, আমার কথা যদি তোর মনেই থাকে তাহলে আরো আগে আসলি না কেন? আমিও তো তোমাকে একই কথা বলতে পারি বাবা, তুমি কেন আমাকে দেখতে যাওনি? সেটা আমারই ভুল হয়ে গেছে রে মা। তুই এক মানুষকে বিয়ে করেছিস বলে আমার রাগ খুব এতটাই বেড়ে গিয়েছিল যে তোকে পূর্ণ রাক্ষসী ক্ষমতা থেকে বঞ্চিত করেছি, আর তোর সাথে কোনো যোগাযোগ করার চেষ্টাই করিনি। পরে বুঝতে পেরেছি আমি ভুল করেছি, কিন্তু যে ক্ষতি আমি তোর করেছি তার জন্য সামনে লজ্জায় আর দাঁড়াতে পারিনি রে মা। বাবা থাক, পুরনো কথা এখন থাক। আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি বাবা। কিসের আশা? কি হয়েছে রে মা? বাবা, আমার শত্রু পদ্মাবতীর মেয়ে পারুল আর তার সঙ্গী অজয় এই রাক্ষস রাজ্যে প্রবেশ করেছে। কি বলছিস রে মা? হ্যাঁ বাবা, আমি যা বলছি সত্যি বলছি। এ তো অসম্ভব। কোন মানুষের পক্ষেই এই রাক্ষস রাজ্যে প্রবেশ করা সম্ভব নয়। আমার মনে হচ্ছে তোর কোথাও ভুল হচ্ছে। আমার কোনো ভুল হচ্ছে না বাবা। তুই কি করে জানলি যে এই রাক্ষস রাজ্যে দুটো মানুষ প্রবেশ করেছে? আমি দিব্য দৃষ্টি দিয়ে দেখেছি, ওরা এই রাক্ষস রাজ্যেই প্রবেশ করেছে। কিন্তু এটা কি করে সম্ভব? কোন মানুষ যদি এই রাক্ষস রাজ্যে আসতে চায় তাহলে তো তার কোন রাক্ষসদের রক্ত শরীরে লাগাতে হবে। সেটাই হয়তো ওরা করতে পেরেছে বাবা। না, এ হতে পারে না। তুই চিন্তা করিস না মা, তোর শত্রুরা যদি সত্যি সত্যি এই রাক্ষস রাজ্যে এসে থাকে তাহলে ওরা ওদের মৃত্যুকে হাতে নিয়ে এসেছে। ওদের মৃত্যু এখানেই হবে। না না বাবা, ওরা আমার শিকার। আমি ওই পারুলকে বলি দিয়ে আমার পূর্ণ রাক্ষসী শক্তি ফিরে পাবো, আর ওর সঙ্গে অজয়কেও আমি ছাড়বো না। তুমি এখনই ওদেরকে ধরার জন্য ব্যবস্থা করো বাবা। পুরো রাজ্য জুড়ে ঘোষণা করে দাও, কোনো মানুষকে ওরা কেউ খুঁজে পেলে যেন আমার কাছে নিয়ে আসে। ঠিক আছে মা, তাই করছি। এরপর রাক্ষসরাজ এক রাক্ষসকে ডাকলেন। এই, কে আছিস? রাক্ষসরাজের জয় হোক। বলুন রাক্ষসরাজ। পুরো রাজ্য জুড়ে ঘোষণা করে দাও এই রাজ্যে দুটো মানুষ ঢুকে পড়েছে, তাই সেই দুটো মানুষের দেখা পেলে যেন তাদেরকে আমার কাছে ধরে আনা হয়, আর কেউ যেন ওদেরকে খেয়ে না ফেলে।
ঠিক আছে রাক্ষসরাজ। এরপর রাক্ষস সৈন্যটি সেখান থেকে চলে গেল। তারপর রাক্ষসরাজ তার মেয়ে রাক্ষসী রানী মালেকাকে বলতে লাগলো, মা, তুই একদম চিন্তা করিস না, ওদেরকে আমরা ঠিকই ধরে ফেলবো। ঠিক আছে বাবা। তুই এখন ঘরে গিয়ে বিশ্রাম কর, তোর ঘরটাকে আমি এখনই দাসীকে দিয়ে গুছিয়ে দিচ্ছি। এরপর রাক্ষসী রানী মালেকা সেখান থেকে চলে গেল তার নিজের কক্ষে। আর ওদিকে পারুল ও অজয় খুঁজতে খুঁজতে চলে আসলো এমন এক জায়গায় যেখানে ফুলের বাগান রয়েছে। আর তখন পারুল অজয়কে বলতে লাগলো, সেনাপতি মশাই, এটাই তো মনে হচ্ছে একটা ফুলের বাগান। এখানেই কোথাও হয়তো আমার চাপা ভাইকে খুঁজে পাওয়া যাবে। কিন্তু তুমি কি খেয়াল করেছো এখানে তো দুটো রাক্ষস পাহারা দিচ্ছে, কিভাবে যাবে ওখানে? আমার মনে হচ্ছে ওই রাক্ষস দুটো নিশ্চয়ই আমার চাপা ভাইকেই পাহারা দিচ্ছে। কি কারণে তোমার এটা মনে হলো? দেখো, রাক্ষস দাদু বলেছিল চাপা ফুলকে পাহারা দিয়ে রাখা হয়েছে। সাধারণত একটা বাগানকে পাহারা দেবার জন্য রাক্ষসরা তো আর পাহারা দেবে না। তাই আমার মনে হচ্ছে রাক্ষসী রানী মালেকাই ওই দুই রাক্ষসকে পাহারায় বসিয়েছে ওখানে। আমার মনে হয় তোমার ধারণাটাই ঠিক। তাহলে চলো ওখানে যাওয়া যাক, কিন্তু সাবধানে যেতে হবে। এরপর অজয় ও পারুল সেখানে আস্তে আস্তে লুকিয়ে গেল। তারপর তারা দুজন একটা বড় গাছের আড়ালে লুকিয়ে থেকে দেখতে লাগলো। তারা দেখলো সত্যি সত্যি দুটো রাক্ষস একটা চাপা ফুলকে পাহারা দিচ্ছে। পারুলের ধারণাটাই সত্যি হলো। এরপর পারুল অজয়কে বলতে লাগলো, সেনাপতি মশাই, দেখেছো, আমি যা ভেবেছিলাম ঠিক তাই। এখানে ওরা আমার চাপা ভাইকে পাহারা দিচ্ছে। হ্যাঁ, তোমার ধারণা ঠিক, কিন্তু এখন এই দুটো রাক্ষসের সামনে কিভাবে চাপা ফুলকে উদ্ধার করবে? একটা কাজ করা যায়, আমরা আশেপাশে একটা পাথর ছুঁড়ে মারি, তখন ওরা হয়তো দেখতে যাবে কি হয়েছে। আর এই ফাঁকে আমরা চাপা ফুল নিয়ে পালিয়ে যাব। ঠিক বলেছো। এরপর অজয় গাছের পাশে থাকা ছোট পাথর কুড়িয়ে তা ছুঁড়ে মারলো ওদের কাছাকাছি। পাথর ছোড়ার শব্দ পেয়ে পাহাড়ে থাকা দুই রাক্ষসদের মধ্যে একজন বলতে লাগলো, এই দেখ তো কি হয়েছে ওখানে। আচ্ছা, দেখছি। এরপর একটা রাক্ষস দেখতে গেল কি হয়েছে, কিন্তু আরেকটা রাক্ষস পাহারায় রয়েছে। তখন পারুল বলল, সেনাপতি মশাই, একজন তো ঠিকই ওখানে রয়ে গেছে। তুমি এক এক করে অনেকগুলো পাথর একটু দূরে দূরে ছুঁড়ে মারো, তাহলে ওরা দুজনই খুঁজতে যাবে। আচ্ছা ঠিক আছে। পারুলের কথা অনুযায়ী অজয় ঠিক সেটাই করলো। তারপর সে রাক্ষস দুটো বলতে লাগলো, এই দেখ, আবারও অনেক শব্দ হচ্ছে, মনে হচ্ছে কেউ আমাদেরকে ঢিল মারছে। আমি তো একটু আগে খুঁজে দেখলাম, কাউকে তো পেলাম না। তুই এবার যা। আরে না, একজনকে তো এখানেই থাকতে হবে। আমি থাকি, তুই গিয়ে দেখ আবার। আমি কেন বারবার যাব? এবার তুই যা, আমি এখানে থাকি। কিন্তু এবার তো অনেকগুলো শব্দ আসলো। আচ্ছা চল, দুজনেই গিয়ে দেখি কি হচ্ছে ওখানে। দুজনে গেলে তো আবার এখানে ফাঁকা হয়ে যাবে। আরে এতটা বছর কেউ এখানে আসেনি, কেউ আসবেও না। চল দুজনেই খুঁজে দেখি কে আমাদের সাথে মস্করা করছে। এরপর দুটো রাক্ষস সেখান থেকে সরে গিয়ে আশেপাশে দেখতে লাগলো। আর তখন পারুল অজয়কে বলে, এই সুযোগ, তাড়াতাড়ি চলো। এরপর অজয় ও পারুল তাড়াতাড়ি করে সেখানে গেল। তারপর সেই চাপা ফুলকে দেখে পারুল আনন্দে কাঁদতে লাগলো, কিন্তু অজয় বেশ ভয় পাচ্ছিল। এই বুঝি এখনই সেই রাক্ষস দুটো চলে আসে। চাপা ভাই, আমার চাপা ভাই, তুই কেমন আছিস ভাই? পারুল বোন, তুই এসেছিস আমার কাছে? হ্যাঁ ভাই, আমি তোকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে এসেছি। পারুল, তাড়াতাড়ি করো, ওরা যে কোনো সময় চলে আসবে। এরপর পারুল সেই গাছ থেকে ফুলটা ছিঁড়ে যেই না তার হাতে নিল, অমনি ফুলটার রং শুকিয়ে ধূসর হয়ে গেল। আর তখন পারুল বলতে লাগলো, না না, এ হতে পারে না। আমার চাপা ভাইয়ের কি হলো? আমার চাপা ভাই। কি হয়েছে পারুল? সেনাপতি মশাই, আমার চাপা ভাইকে আমার হাতে নিতেই ও শুকিয়ে গেছে। পারুল বোন, আমি মারা যাচ্ছি, আমি এভাবে যেতে পারবো না তোর সাথে। এটা শুনে পারুল ভেঙে পড়লো। আর ঠিক তখনই সেই রাক্ষস দুটো ওদের দেখে ফেলে। এই কে ওখানে? রাক্ষসের ডাক শুনে অজয় ও পারুল তখন ভয়ে শীতল হয়ে গেল। তারা এখন কি করবে? দেখতে হলে চোখ রাখো 7 ভাই চম্পার পরবর্তী পর্বের দিকে।